হ্যালো ভিউয়ার্স, অচিত দ্বারা ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এমএ কোর্সে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে হিস্ট্রিতে ফার্স্ট ইয়ার বা পার্ট ওয়ানে পড়ছো, তোমাদের যে ফার্স্ট পেপারটি রয়েছে মুঘল যুগের ভারত, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন জায়গিরদারি সংকট এবং সতীশচন্দ্রের গবেষণাকে উল্লেখ করে জায়গিরদারি সংকটটি আলোচনা করো। 18 নম্বরের এই প্রশ্ন উত্তরটি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। দেখো উত্তরটি তোমরা যেভাবে লিখবে, অষ্টাদশ শতাব্দীতে মুঘল শাসক শ্রেণী ও সাম্রাজ্যের কাঠামোয় যে সংকট পরিলক্ষিত হয় তার একটি প্রধান দিক ছিল অর্থনৈতিক। মুঘল শাসকবর্গের এই আর্থিক সংকট মূলত রাজপুরুষদের আর্থিক বৈষম্যজাত। এই যুগে সম্রাট এবং তার পরিষদবর্গ স্বয়ং শোষক শ্রেণীতে রূপান্তরিত হয়েছিল। যে অঞ্চলের রাজস্ব আমলাদের মধ্যে বিতরিত হতো তার নাম জায়গির। এই জাতীয় রাজস্ব আধিকারিকদের বলা হতো জায়গিরদার। প্যারা করে সম্প্রতি অধ্যাপক A.J. কাইজার তার ডিস্ট্রিবিউশন অব রেভিনিউ রিসোর্সেস অব দ্য মুঘল এম্পায়ার অ্যামং দ্য নবিলিটি এবং অধ্যাপক ইরফান হাবিব তার দ্য অ্যাগ্রারিয়ান সিস্টেম অব মুঘল ইন্ডিয়া আলোচনা করে দেখিয়েছেন যে মুঘল সাম্রাজ্যের ভূমি রাজস্বের প্রায় 4/5 ছিল জায়গিরদারদের নিয়ন্ত্রণে, কিন্তু এই নিয়ন্ত্রণ ছিল অসাম্য। মুঘল যুগে সাম্রাজ্যের ভূমিকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়, খালিশা ও জায়গিরদার। যে অংশে রাজস্ব সরাসরি সম্রাটের খাস তহবিলে জমা হতো তাকে বলা হতো খালিশা, আর যে জমি মনসবদারদের দায়িত্ব অর্পিত হতো তাকে বলা হতো জায়গিরদার বা জায়গিরদারি এলাকা। আর যে অংশগুলি সাময়িকভাবে সম্রাটের সরাসরি আয়ত্তাধীনে আছে কিন্তু পরে জায়গিরদারে রূপান্তরিত হবে তাকে বলা হতো পায়বাকি। জাহাঙ্গীরের রাজত্বের শেষ দিকে খালিশা জমি থেকে আয়ের পরিমাণ মোট রাজস্বের 20% ছিল। শাহজাহানের সময় খালিশা থেকে আয় 120 কোটি দাম, সেখানে মোট জমা ছিল 880 কোটি দাম, অর্থাৎ 880 কোটি টাকা টার্গেট করা হয় এবং 120 কোটি টাকা আদায় করা হয়, অর্থাৎ গোটা সাম্রাজ্যের 1/7 ছিল খালিশার জমি। ঔরঙ্গজেবের রাজত্বের 10ম বছরে রাজস্বের মোট আয় 924 কোটি দামের মধ্যে 725 কোটি দামই জায়গিরদারদের ভোগে যেত। প্যারা করে সপ্তদশ শতকের শেষ ভাগে জায়গিরদারি প্রথা সমকালীন যুগে পরিবর্তিত রাজনৈতিক ভূমি ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য করে চলতে ব্যর্থ হয়। রাজস্ব ব্যবস্থা বন্টনের মধ্যে যে দ্বন্দ্ব লুকিয়েছিল তাতে মনসবদারদের পদমর্যাদা ও সম্মান ব্যাপক বৃদ্ধি এবং সেই অনুপাতে বন্টন করার মতো জায়গিরের স্বল্পতার ফলে সংকট তীব্র হয়। জমার স্ফীত হার এবং সাম্রাজ্যের পুরাতন কর্মচারীদের উত্তরাধিকারী ও মনসব জায়গিরদারি নতুন দাবিদারদের মধ্যে চরম প্রতিযোগিতা শুরু হয়। জায়গিরদারি সংকটের বর্ণনা করতে গিয়ে অধ্যাপক সতীশচন্দ্র বলেছেন, সেই সময়ে প্রাপ্ত সামাজিক উদ্বৃত্ত যেমন শাসন ব্যবস্থার খরচ চালনার পক্ষে পর্যাপ্ত ছিল না, তেমনি শাসক শ্রেণীর ইচ্ছা মাফিক জীবনযাত্রার মান রক্ষা করাও সম্ভব হচ্ছিল না। বিভিন্ন ইউরোপীয় দেশের মতো ভারতবর্ষেও মুদ্রার মূল্য হ্রাস পায়, সেই সঙ্গে শাসক শ্রেণী জীবনযাত্রার ব্যয় প্রত্যাশিতভাবে বেড়ে যায়। অধ্যাপক আতাহার আলী দেখিয়েছেন যে সপ্তদশ শতাব্দী থেকে বিলাস সামগ্রীর দাম বাড়তে থাকে। ভারতবর্ষ, ইরান প্রভৃতি দেশেও এই ধরনের জিনিসের দাম যখন ক্রমবর্ধমান তখন বিলাসবহুল জীবনে অভ্যস্ত মুঘল রাজপুরুষদের আয় বাড়ানো জরুরি হয়ে পড়ে। অন্যদিকে ভারতীয় অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি উৎপাদন ও কৃষিজাত দ্রব্যের মূল্য বাড়লে তবে ভারতীয় আয় বৃদ্ধির সম্ভাবনা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত শ্রেণীর প্রয়োজন যেভাবে বেড়েছে উৎপাদন তেমনভাবে বাড়েনি, বরং হ্রাস পেয়েছিল। প্যারা করে সম্রাট শাহজাহানের শাসনকাল থেকে জমা ও হাসিলের মধ্যে বিরাট ফারাক জায়গিরদারি সংকটের পথকে প্রশস্ত করে। তিনি এই সমস্যার সমাধান কল্পে আনুষ্ঠানিকভাবে মাসিক হার চালু করেছিলেন, তবে জমা ও হাসিলের ফারাক আকবরের রাজত্বকালেও ছিল। আকবরের আমলে জমার পরিমাণ 500 কোটি দাম ছাড়িয়ে গিয়েছিল। জাহাঙ্গীরের রাজত্বের শেষ দিকে ওই পরিমাণ 700 কোটি দামে পৌঁছেছিল। সম্ভবত কৃষিকার্যে নিয়োজিত জমির পরিমাণ বৃদ্ধি অথবা মূল্য বৃদ্ধি বা যুগপথ, এই দুই ঘটনার মধ্যেই উল্লেখিত জমা বৃদ্ধির কারণ নিহিত আছে বলে অধ্যাপক নোমান সিদ্দিকী মনে করেন। তিনি তার ল্যান্ড রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনস আন্ডার মুঘল 1700 থেকে 1750 গ্রন্থে দেখিয়েছেন যে জাহাঙ্গীরের রাজত্বকালে ভূমি রাজস্ব প্রশাসনিক দপ্তরকে যে বর্ধিত জমার সমস্যার ভুগতে হয়েছিল শাহজাহান কর্তৃক প্রবর্তিত সংস্কারই তার প্রমাণ। সমসাময়িক ডাচ লেখক পেলসারেট এই অনুমান সরাসরি সমর্থন করেন। তিনি বলেছেন যে জায়গিরগুলির মূল্যমান বর্ধিত হারে দেখানো হতো। যে জায়গিরের মূল্যমান 50,000 মুদ্রায় নির্দিষ্ট হয়েছিল, কৃষক শ্রেণীদের উপর যথেষ্ট অত্যাচার সত্ত্বেও সেই জায়গিরের আয় 25,000 মুদ্রাও হতো না। তিনি আরও বলেন, 5,000 অশ্বারোহীর পদমর্যাদা বিশিষ্ট বহু মনসবদার তার অধীনে 1,000 অশ্বারোহীও রাখতেন না। তাই শাহজাহানের আমলে জমা
ই হাসিল এ বিরাট ফারাক দেখা দেয়, কার্যক্ষেত্রে মেনে নেওয়া হয়েছিল এবং এই দুই অঙ্কের পার্থক্য দূর করার কোনো চেষ্টা করা হয়নি। প্যারা করে সপ্তদশ অষ্টাদশ শতকে জায়গিরদারি ব্যবস্থার নানাবিধ জটিলতার মধ্য দিয়ে বিকশিত হয়। এই জটিলতার প্রধান কারণ জায়গির হিসাবে বণ্টিত জমির উপর রাষ্ট্র ও জায়গিরদারের যুগ্ম নেতৃত্ব। একদিকে জায়গিরের আয় নিরূপণের হিসাব করত রাজস্ব মন্ত্রক, অপরদিকে বাস্তবে রাজস্ব নির্ধারণ ও সংগ্রহ করতেন জায়গিরদাররা বা তার গোমস্তা। এমনকি ব্যক্তিগত জোথ জমার রাজস্ব নির্ধারণ করার স্বাধীনতা জায়গিরদারের ছিল না। রাজস্ব মন্ত্রক রাজস্বের যে হার বেঁধে দিতেন তাকে সেই অনুযায়ী কাজ করতে হতো। অপরদিকে জায়গির হস্তান্তরের পদ্ধতি জায়গির ভূমি রাজস্ব পরিচালনার কাজ জটিল করে তোলে। সাম্রাজ্যের প্রসার, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা হ্রাস, মনসুবদারদের সংখ্যা বৃদ্ধি, দুর্ভিক্ষ, অনাহার, কৃষক অথবা জমিদারদের আর্থিক অব্যবস্থা, ক্রমাবনতি, এই সকল ঘটনায় জায়গির প্রথার মূলে প্রচণ্ডভাবে আঘাত করেছিল। যে জায়গির হস্তান্তর পদ্ধতি জায়গিরদারি ব্যবস্থার অন্যতম অঙ্গ ছিল, কালক্রমে মুঘল কেন্দ্রীয় শক্তির দুর্বলতায় জায়গির হস্তান্তরের সংখ্যা যথেষ্ট হ্রাস পায় এবং কয়েকটি ক্ষেত্রে দপ্তর ও জায়গির বংশানুক্রমিক সত্ত্বে রূপান্তরিত হয়। এই প্রসঙ্গে অধ্যাপক নোমান সিদ্দিকী মন্তব্য করেন, মনে হয় রাফি উদ দারাজাত এর সিংহাসন লাভের সময় থেকে সম্রাটের অদল বদলের এক বিরাট সংকট জায়গির দারের ভাগ্য অপরিবর্তিত থেকে যেত। পূর্বের মতো তারা তাদের জায়গির সত্ত্ব ভোগ করতে থাকে এবং রাজস্ব সত্ত্বে তাদের অধিকার অটুট থেকে যেত। নাদির শাহের আক্রমণের পর দেশে অরাজকতা এমন অবস্থার সৃষ্টি করে যে দখলি সত্ত্ব সংক্রান্ত আদেশনামা অপেক্ষা দপ্তর বা জায়গির দখলের রাখবার শক্তি ও সামর্থ্যের দাবি অধিকতর প্রাধান্য লাভ করে। এই পরিস্থিতিতে এক বিরাট সংখ্যক জায়গিরদারের বিলোপ এবং এক শ্রেণীর ক্ষুদ্র রাজন্যবর্গের আবির্ভাব ঘটে। এই সমস্ত দপ্তরভোগী ব্যক্তি তাদের সত্ত্ব ও দপ্তর বংশানুক্রমিক বলে দাবি করত। প্যারা করে দেখো, ঔরঙ্গজেবের রাজত্বকালে সাম্রাজ্যের প্রধান অংশগুলি জায়গির প্রথায় নিয়ন্ত্রিত হলেও ওই সময় থেকে রাজস্বের বিধি ব্যবস্থার স্বরূপ ও চারিত্রিক কাঠামোয় পরিবর্তনের সূচিত হয়। এই ব্যবস্থায় ভূসম্পত্তিশালী অভিজাত শ্রেণীর ক্ষমতা ও দাবি হ্রাস করার ও এক শ্রেণীর দক্ষ কর্মচারী সংগ্রহ করার প্রয়োজনীয়তা দেখা যায়। কিন্তু সপ্তদশ শতকের শেষ ভাগে জায়গিরদারি ব্যবস্থার পরিবর্তিত রাজনৈতিক ভূমি বিষয়ক ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে চলতে ব্যর্থ হয়। ঔরঙ্গজেবের মৃত্যুকাল থেকে মোহাম্মদ শাহের রাজত্ব প্রাপ্তির অন্তর্বর্তী প্রবণতাগুলি জায়গির প্রথাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। ঔরঙ্গজেবের রাজত্বকালে ব্যয় সংকোচ করে নতুন কর ধার্য করে মনসুবদারদের কৃষি সম্প্রসারণের আদেশ দিয়ে এই সমস্যার এড়াতে পারেননি। দাক্ষিণাত্যের যুদ্ধের ফলে দক্ষিণের সামরিক নেতাকে মনসবদারের পদে নিয়োগ করতে হয়েছিল, একথা ভেবে যাতে তারা শত্রুপক্ষে যোগ না দেয় এবং বিদ্রোহী হয়ে না ওঠেন। এই সময় অধিকাংশ জায়গির থেকে মনসবদাররা তাদের প্রাপ্ত আয় পুরোপুরি আদায় করতে পারতেন না। এই অবস্থার সব থেকে বেশি পরিলক্ষিত হয় আগ্রার আশেপাশে ও রাজপুতনার সীমান্তবর্তী অঞ্চলে এবং দক্ষিণ ভারতে। তাই সব মনসবদাররা উত্তর ভারতে জায়গির চাইতেন, আবার এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি হয়ে গিয়ে 4-5 বছর জায়গিরহীন হয়ে কাটাতে হতো। এইভাবে জায়গিরহীন মনসবদার শ্রেণীর সৃষ্টি হয়। দাক্ষিণাত্যের বিজাপুর ও গোলকুন্ডা রাজ্য দুটি জয় করে এই সমস্যার সমাধানের দাবি ওঠে। অধ্যাপক সতীশচন্দ্র দেখিয়েছেন তাতে কোনো সুরাহা হবার সম্ভাবনা ছিল না, কারণ দাক্ষিণাত্য ছিল বরাবরই ঘাটতি এলাকা। প্যারা করে অধ্যাপক J.F. রিচার্ডস সম্প্রতি প্রমাণ করার চেষ্টা করেছেন যে মনসবদারদের সংখ্যা বৃদ্ধির ফলে জায়গিরের যে ঘাটতি দেখা দিয়েছিল তা সম্পূর্ণভাবে ঔরঙ্গজেবের ভ্রান্ত নীতির ফল। তিনি যদি বিজাপুর ও গোলকুন্ডার ভূসম্পত্তি যথাযথভাবে কাজে লাগাতো তাহলে এই অর্থনৈতিক সমস্যা এড়ানো যেত, কিন্তু তা তিনি না করে সর্বাপেক্ষা উৎকৃষ্ট ও উর্বর অঞ্চলগুলি হয় খালিসা জমিতে পরিণত করেন নতুবা দাক্ষিণাত্যে মনসবদারদের জায়গির ও যুদ্ধরত সৈনিকদের বেতন দেওয়ার জন্য বন্দোবস্ত করেন। এর ফলে যে পায়বাকি জমি পড়ে রইল তা থেকে রাজস্ব আদায় করা ছিল দুরূহ, কারণ তা সবই অশান্ত অঞ্চলে অবস্থিত। ঔরঙ্গজেব মারাঠা বিদ্রোহকে মোকাবিলা করে দাক্ষিণাত্যের সম্পদ কাজে লাগাতে ব্যর্থ হন। এই অবস্থায় এই সমস্যার সমাধান শুধুমাত্র সরকারি নীতি পরিবর্তন করে সম্ভব হতো না। নতুন কারিগরি বিদ্যা প্রয়োগ করে শিল্পের উন্নতি ও ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ করতে পারলে তবেই সম্পদ বৃদ্ধির সম্ভাবনা ছিল। প্যারা করে জায়গির সমস্যা চরমে ওঠে বাহাদুর শাহের মৃত্যুর পর, যখন মুঘল সাম্রাজ্যের সঞ্চিত অর্থ প্রায় নিঃশেষিত
মনসবদারদের পক্ষে জায়গিরের আয় থেকে ভালোভাবে জীবনযাপন করা অসম্ভব হয়ে ওঠে। এই অবস্থার জন্য অনেকাংশে দায়ী ছিল জায়গির বন্টন বিষয়ে বাহাদুর শাহের উদারনীতি। জাহানদার শাহের আমলে 1712 থেকে 13 এই অবস্থা চলতে থাকে। ফারুক শিয়ারের আমলে 1713 থেকে 19 জায়গিরের মূল্য শুধুমাত্র সম্রাটের আদেশনামাতেই সীমাবদ্ধ ছিল। অধ্যাপক জাহির উদ্দিন তার রিজিয়ন মোহাম্মদ শাহ গ্রন্থে দেখিয়েছেন পরবর্তী সম্রাট মোহাম্মদ শাহের আমলে এই অবস্থার কোনো উন্নতি ঘটেনি। রাজনৈতিক কারণে পদ বন্টন করার ফলে মনসবদারদের সংখ্যা আরও বেড়ে যায়। খালিশা অঞ্চল থেকে জমি নিয়ে মনসবদারদের দাবি মেটানোর চেষ্টা চলেছিল। এই সময় আর একটি বৃহৎ সংকটের প্রতিচ্ছবি দেখা যায়। উজিরকে কেন্দ্র করে শাসন ব্যবস্থা আবর্তিত হতো। এর ফলে একদিকে যেমন মনসবদারদের দুরবস্থা বেড়েছিল, অন্যদিকে তেমনি সম্রাটের আয় হ্রাস পেয়েছিল। নিজামুল মুলক উজির হওয়ার পর জমি পুনর্বন্টন করে এই অবস্থার কিছুটা পরিবর্তন করতে চেয়েছিলেন, কিন্তু প্রভাবশালী কিছু স্বার্থান্বেষী ব্যক্তির বিরোধিতার ফলে সেই চেষ্টা সফল হয়নি। এইভাবে বিভেদকামী শক্তি ও অব্যবস্থা মুঘল সাম্রাজ্যের সংহতি বিনাশ করে পতনের পথকে প্রশস্ত করে। তো এই ছিল মুঘল সাম্রাজ্যের জায়গিরদারি সংকটের উপর 18 নম্বরের কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করবে।